আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। অল এমসিকিউ শর্টকাটস ইন অন ক্লাস এই সিরিজের আজকে আমরা পড়ব হচ্ছে অন্তরীকরণ অধ্যায়টা। কি বলো তো আজকে কি পড়ব? আজকে পড়ব হচ্ছে অন্তরীকরণ অধ্যায়টা। সো আমরা এই সিরিজে কি করতেছিলাম, এই সিরিজটা কাদের জন্য? এই সিরিজটা হচ্ছে তুমি যদি এইচএসসি অথবা অ্যাডমিশন ক্যান্ডিডেট হও এবং তুমি যদি অন্তরীকরণ অধ্যায়টা অন্তত একবার পড়ে থাকো তাহলে এটা তোমার জন্য পারফেক্ট। সো এখানে আমরা অন্তরীকরণ অধ্যায়ের সমস্ত শর্টকাটসগুলো নিয়ে আলোচনা করব। কি ধরনের শর্টকাটস? সো আমরা এখানে এমন ধরনের শর্টকাটগুলো নিয়ে কথা বলবো যেগুলো তোমার মনে রাখার মতো, যেগুলো পরীক্ষায় বেশি আসে এবং যেগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তুমি যদি এইগুলো মনে রাখো তুমি অনেক ফাস্ট অ্যান্সার করে আসতে পারবা। দেখা যাবে একটা এমসিকিউ যেখানে যে শর্টকাট জানে না সে দেখা যাবে সেখানে 1 মিনিট সময় ধরে করতেছে, তুমি সেখানে 10 সেকেন্ডে করে ফেলছো। চোখের পলকে এমসিকিউর দিকে তাকায় তুমি অ্যান্সার বের করতে পারতেছো। সো এই শর্টকাটসগুলো তোমার সবচেয়ে কাজে লাগবে ভার্সিটি অ্যাডমিশনে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনেও কাজে লাগতে পারে, কারণ অনেকগুলা কিন্তু এমন শর্টকাট আছে যেগুলো ক্যালকুলেটরে করার চাইতে হাতে করলে বা শর্টকাটস মনে রেখে করলে আরও ফাস্ট করা যায়। তুমি এগুলো একাডেমিকেও ইউজ করতে পারো। ওকে, সো আমরা আজকে পড়বো হচ্ছে অন্তরীকরণ অধ্যায়টা। চলো আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসে টোটাল দেখো এই যে 10টা জিনিস পড়বো। এখানে 10টা জিনিস বলা আছে, বাট এর বাইরেও আমি আরও কিছু দেখাবো। যেমন এখানে তোমার বলছি একটা বিশেষ সূত্র, বাট এখানে কিন্তু টোটাল 2টা সূত্র আছে, 2টা বিশেষ সূত্র আছে। সো এর ভিতরেও আরও অনেক জিনিসপত্র আছে। যেমন এখানে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের কথা বলছি, আমি কিন্তু বহুপদী ফাংশনটাও দেখাই দিব। ওকে, সো এই সমস্ত জিনিস আমরা আজকের ক্লাসে শিখবো ইনশাল্লাহ। এগুলা তুমি তো লং প্রসেস জানো, আমরা কিন্তু শর্টকাটস এগুলো দেখে ফেলবো। ওকে, তাহলে দেখবা তোমার অনেক ফাস্ট তুমি অ্যান্সার করে আসতে পারতেছো পরীক্ষায় যদি এই জিনিসগুলো আসে, এবং এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আমি কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন এনে দেখাবো তোমারে। ওকে, ঠিক আছে, চলো। তো প্রথম টাইপ দেখো অসীম লিমিট। অসীম লিমিটটা কি দেখো তো? আমরা এই যে দেখেন এরকম যে ধরো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এই যে এক্স ইনফিনিটির দিকে যাচ্ছে, এখন এটা প্লাস ইনফিনিটি হোক মাইনাস ইনফিনিটি হোক। সো অসীম লিমিটের ক্ষেত্রে আমরা এখন যে শর্টকাটসটা দেখব সেটা হচ্ছে ধরো একটা অসীম লিমিট আছে যার উপরে একটা বহুপদী ফাংশন আছে, নিচে একটা বহুপদী ফাংশন আছে, মানে লব আছে এবং হর আছে। সো উপরে একটা বহুপদী রাশি আছে, নিচে একটা বহুপদী রাশি আছে। সো এই টাইপের যদি কোনো লিমিট আমার পরীক্ষায় আসে তাহলে আমি কিভাবে শর্টকাটস অ্যাপ্লাই করে ফাস্ট অ্যান্সার করে আসতে পারবো, চলো সেটা দেখব। ওকে, সো প্রথম কেস দেখো, আমি যেটা বলছি কেস 1, সেটা হচ্ছে লবের চলকের মাত্রা ইকুয়াল টু যদি হরের চলকের মাত্রা হয়। মাত্রা কি? মাত্রা হচ্ছে আমার যে চলক আছে, চলকের সর্বোচ্চ ঘাত বা চলকের সর্বোচ্চ পাওয়ার। তাইলে আমি কি বললাম বলো তো? অসীম লিমিটের ক্ষেত্রে ধরো আমি একটা এক্সাম্পল দিই, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। ধরো এখানে তুমি একটা বহুপদী ফাংশন দিলা যে 2x² প্লাস 5x প্লাস 6। তুমি নিচে আর একটা বহুপদী ফাংশন দিবা, ধরো যে 5x² প্লাস 2x মাইনাস 3। তাহলে আমি দেখো আমি কি বললাম, এই টাইপের আমরা কিভাবে চিনব? আমরা প্রথম দেখব সেখানে এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি আছে কিনা, যেহেতু অসীম লিমিট মানে অসীমের দিকে লিমিটিং ভ্যালুটা যাওয়া লাগবে। তারপরে দেখব উপরে একটা বহুপদী রাশি, নিচে একটা বহুপদী রাশি আছে কিনা। ওকে, সো এইটা হচ্ছে আমার এই টাইপটা বোঝার ওয়ে, এই টাইপটা বোঝার ওয়ে। এখন তুমি অ্যান্সার কিভাবে করবা? টাইপ তো ভাই বুঝলাম, বাট অ্যান্সার কিভাবে করব? তো দেখো কেস অনে আমি কি বলছি, কেস অনে বলছি দেখো যে লবের চলকের মাত্রা। আমি মাত্রা নিয়ে কি বললাম বলো তো? মাত্রা হচ্ছে দেখো এখানে চলককে, চলক কিন্তু এক্স, তো চলকের সর্বোচ্চ ঘাত কত দেখো তো? 2 না? এই যে x², এখানে সর্বোচ্চ কত পর্যন্ত আছে? x²। যদি এখানে থাকতো x³ আমি বলতাম ওইটা আমার চলকের সর্বোচ্চ ঘাত বা ওইটা আমার চলকের মাত্রা। তো দেখো এখানে কি হচ্ছে, লবের চলকের মাত্রা হচ্ছে 2, হরের চলকের মাত্রা হচ্ছে 2। যদি দুইটা চলকের মাত্রাই সেম হয়, যদি লবের চলকের মাত্রা আর হরের চলকের মাত্রা সেম হয়, তখন অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এক্সের সর্বোচ্চ পাওয়ারের সহগ এবং হরের এক্সের সর্বোচ্চ পাওয়ারের সহগ।
আমার কথা শোনো, যদি লবের চলকের মাত্রা আর হরের চলকের মাত্রা একই হয় তাহলে ওই লিমিটের ভ্যালুটা কি হবে, লবের সর্বোচ্চ মানে লবের যে তোমার চলক আছে, তো লবের যে চলক সর্বোচ্চ ঘাত যার আছে, সো এই সর্বোচ্চ ঘাতের সহগ এবং হরের চলকের সর্বোচ্চ ঘাতের সহগ। অ্যান্সার কি হবে, লবের চলকের সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইডেড বাই হরের চলকের সর্বোচ্চ ঘাতের সহগ। পারবা না বলো তো? দেখো এখানে এবার তাহলে অ্যান্সার কী হবে বলো। এখানে লবের চলকের সর্বোচ্চ ঘাতের সহগ কত, 2। হরের চলকের সর্বোচ্চ ঘাতের সহগ কত, 5। এটা আমার অ্যান্সার। ওকে, সো এটা হলো আমার অ্যান্সার। তো আমরা মনে রাখবো কি, আমরা কি মনে রাখবো, আমরা মনে রাখবো যে যদি লবের চলকের মাত্রা এবং হরের চলকের মাত্রা সেম হয় তাহলে মেইনলি অ্যান্সার হবে কি, তাদের সহগদ্বয়, লবের সহগ ডিভাইডেড বাই হরের সহগ। ওকে, লবের সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইডেড বাই হরের সর্বোচ্চ ঘাতের সহগ। আশা করি তোমরা পারবা। ঠিক আছে ভাইয়া, পারবো ইনশাল্লাহ। এখন আসো কেস 2। কেস 2টা আসলে কি বলতেছি দেখো তো। তো আমরা একটু আগে দেখলাম কি যে লবের চলকের মাত্রা আর হরের চলকের মাত্রা সেম। এখন এমনও তো হইতে পারে যে লবের চলকের মাত্রার চাইতে হরের চলকের মাত্রা বেশি, হইতে পারে না? একটা এক্সাম্পল দেখো, এখানে দেখো, এখানে আমার লবের সর্বোচ্চ ঘাত কত দেখো তো, 1। তাহলে লবের চলকের মাত্রা হচ্ছে কত, 1। এখানে হরের চলকের সর্বোচ্চ ঘাত কত দেখো তো, 2 না? তাহলে হরের চলকের সর্বোচ্চ ঘাত মানে মাত্রা কত, 2। মাত্রা মানে কি, চলকের সর্বোচ্চ ঘাত। তো চলকের সর্বোচ্চ ঘাত এখানে 2, তাহলে মাত্রা 2, এর মাত্রা 1। তাহলে খেয়াল করে দেখো এটার মাত্রা কিন্তু বেশি। এখানে কি হচ্ছে, হরের মাত্রা বেশি, হরের চলকের মাত্রা বেশি। সো এই টাইপের ক্ষেত্রে তোমার অ্যান্সারটা কি হবে সেটা তুমি কেমনে বের করবা, এটা হচ্ছে আমাদের এখনকার জানার বিষয়। দেখো আমি তোমাকে একটু ম্যাথমেটিক্যালে করে দেখাই, বড় প্রসেস। চলো ধরো আমরা এখানে কি করি, আমরা এখানে x কমন নিলে কি পাবো, 5 প্লাস 6/x। তুমি নিচ থেকে x স্কোয়ার কমন নিলে কি পাবা, x স্কোয়ার কমন নিলে পাবা 2 প্লাস 7/x প্লাস 8/x স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো একটা x আর একটা x স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে এখানে কি হচ্ছে, লিমিট x টেন্স টু ইনফিনিটি 1/x ইন্টু উপরে যা আছে সেটা বসায় দাও, নিচেরটাও সেটা বসায় দাও। তো দেখো তুমি যদি এখানে x এর ভ্যালুটা ইনফিনিটি বসায়, ওখানে কি হবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। ওকে ভাইয়া বুঝতেছি, বাট দেখো এইখানে যে এক্সটা আছে, এইখানে যে এক্সটা আছে, এটা কিন্তু 1/ইনফিনিটি মানে কি 0। 1/ইনফিনিটি মানে কত, 0। সো এই জন্যেই এই টাইপের যে লিমিটগুলো থাকে তার অ্যান্সার হয় 0। কারণ এই আমার এখানে কি হচ্ছে দেখো তো, এখানে যেহেতু হরের চলকের মাত্রা বেশি, সো হরে অবশ্যই একটা চলক থেকে যাবে। তাহলে ইনফিনিটি দ্বারা ভাগ করলে কি সেটা অবশ্যই 0 হয়ে যাবে, কারণ 1/ইনফিনিটি মানে কত, 0। তো তুমি 0-র সাথে যা গুণ করবা সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো আমরা এখানে মনে রাখবো যদি লবের চলকের মাত্রা থেকে হরের চলকের মাত্রা বেশি হয় অ্যান্সার হবে কত বলো তো, 0। অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 0। ওকে, সেটা মনে রাখবো আমরা। এই টাইপের যদি কোশ্চেন দেখি একদম চোখের কি বলবো যে তাকায় অ্যান্সার করবা যে অ্যান্সার হচ্ছে 0, অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, এখন দেখো থার্ড কেস। আমরা প্রথমে দেখলাম লবের চলকের মাত্রা হরের চলকের মাত্রা সেম। সেকেন্ডলি দেখতাম যে লবের চাইতে হরের চলকের মাত্রা বেশি। এখন আরেকটা কেস বাকি আছে না, সেটা কি বলো তো, সেটা হচ্ছে যদি লবের চলকের মাত্রা বেশি হয় তখন কি হবে, লবের চলকের মাত্রা বেশি হলে তখন কি হবে দেখো। সো তখন এটা একটু ভালো করে মনে রাখো, এটা মাঝে মধ্যে পরীক্ষায় দিতে পারে যদি একটু ক্রিটিক্যাল করতে চাই কোশ্চেনগুলো। তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে হলো যে লবের চলকের মাত্রা আর হরের চলকের মাত্রা সেম হলে কি হবে ওইটা থেকে, বাট এটা একটু ক্রিটিক্যাল করলে আসতে পারে পরীক্ষায়। দেখো সো এই টাইপের ক্ষেত্রে আমরা লিমিটের ভ্যালুটা কেমনে বের করব, আমরা লিমিটের ভ্যালুটা হবে লবের মুখ্য সহগ বাই হরের মুখ্য সহগ ইনটু লিমিট। মুখ্য সহগ বলতে কি বোঝাচ্ছি, সর্বোচ্চ যে ঘাত আছে, লবের যে সর্বোচ্চ পাওয়ার আছে তার যে সহগটা, সর্বোচ্চ পাওয়ারের যে সহগটা। তাহলে দেখো এখানে কি হচ্ছে দেখো তো,
আমার দেখো খেয়াল করো সোজা কিন্তু এগুলো খুবই সহজ। এটার মাত্রা হচ্ছে 3 কারণ সর্বোচ্চ ঘাত 3, এটার মাত্রা হচ্ছে 2 কারণ সর্বোচ্চ ঘাত 2। তাহলে লবের চলকের মাত্রা কিন্তু হরের চাইতে বেশি। আমার অ্যান্সার কি হবে? আমি কিভাবে অ্যান্সার বের করব দেখো তো। তো আমি তোমাকে বললাম ভাইয়া তুমি অ্যান্সার বের করবা লবের মুখ্য সহগেরকে তুমি ভাগ করবা হরের মুখ্য সহগ দ্বারা। তাহলে আমাকে বলো এখানে লবের মুখ্য সহগ কত? মুখ্য সহগ মানে কি? সর্বোচ্চ ঘাতের যে সহগ, এক্স কিউব হলো সর্বোচ্চ ঘাত, তার সহগ হচ্ছে 3, তাহলে 3 দিব। এবং দেখো তো হরের সর্বোচ্চ ঘাতের সহগ কত? 2। ওকে ভাই, লবের মুখ্য সহগ বা লবের সর্বোচ্চ ঘাতের সহগ 3, হরের মুখ্য সহগ বা হরের সর্বোচ্চ ঘাতের সহগ 2 বসাই দিছি। এখন তুমি এর সাথে গুণ করবা হচ্ছে লিমিট। দেখো তো লিমিট কত? ইনফিনিটি। তো তুমি যদি কোনো সংখ্যার সাথে ইনফিনিটি গুণ করো আলটিমেটলি কি হবে? ইনফিনিটিই হবে। আলটিমেটলি কি হবে? ইনফিনিটিই হবে। সো আমি বলতে পারি এই টাইপের ক্ষেত্রে আমার লিমিটের ভ্যালুটা হবে কত? লিমিটের ভ্যালুটা হবে ইনফিনিটি। অ্যান্সার কত হবে বলো তো? অ্যান্সার হবে হচ্ছে ইনফিনিটি, এটা অ্যান্সার। ওকে, সো আশা করি তুমি এটা সবাই বুঝতে পারছো। আমি আরেকটা এক্সাম্পল দিই, চলো। এখন দেখো ভাইয়া সেম কোশ্চেন, এখানে আমি জাস্ট বলতেছি মাইনাস ইনফিনিটি। এখানেও দেখো যে লবের মাত্রা কিন্তু হরের চাইতে বেশি। তাহলে অ্যান্সার কি হবে? লবের মুখ্য সহগ কত? 3, হরের মুখ্য সহগ কত? 2 ইন্টু লিমিট। এখানে লিমিট কিন্তু মাইনাস ইনফিনিটি। তাহলে তুমি কোনো সংখ্যার সাথে মাইনাস ইনফিনিটি গুণ করলে সেটা কি মাইনাস ইনফিনিটিই হবে। তাহলে অ্যান্সার কি হবে এখানে? মাইনাস ইনফিনিটি। ওকে, সো এই দুইটা জিনিস খেয়াল রাখবো আমরা। দেখো মেইনলি লবের চলকের মাত্রা যদি সেম হয়, দেখো তুমি খেয়াল করো এখানে তুমি এক্স কিউব কমন নিবা, তুমি এখানে এক্স স্কোয়ার কমন নিবা, তাহলে কিন্তু কাটাকাটি গেলে উপরে একটা এক্স পড়ে থাকতেছে, তাই না? লজিক্যালি চিন্তা করো, দেখো লবের চলকের মাত্রা যেহেতু বেশি, সো একটা কিন্তু চলক বা একটা কিন্তু তোমার উপরে পড়ে থাকবে। তো যেহেতু এখানে লিমিটটা ইনফিনিটির দিকে, সো অবশ্যই প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি যে কোনো একটা হবে। সো আমরা কি করব? আমরা লবের মুখ্য সহগকে হরের মুখ্য সহগ দ্বারা ভাগ করে লিমিট দ্বারা গুণ করব। মেনলি তুমি সহজে মনে রাখতে পারো এখানে হচ্ছে যে আমার লিমিটটা প্লাস ইনফিনিটি হইলে আলটিমেটলি কিন্তু গুণফলটা প্লাস ইনফিনিটি হচ্ছে। আর যদি লিমিটটা মাইনাস ইনফিনিটি হয় গুণফলটা কিন্তু মাইনাস ইনফিনিটি হচ্ছে। বাট সতর্ক থাকতে হবে, ধরো এখানে মাইনাস আছে, ধরো মাইনাস আছে, তাহলে তখন কি হইতো বলো তো? লবের মুখ্য সহগ কিন্তু -3 হইতো, তাই না? দেখো যদি এখানে -3 দিতাম তাহলে কি হইতো? লবের মুখ্য সহগ হইতো -3, তাহলে তখন কিন্তু আমার অ্যান্সারটা হতো প্লাস ইনফিনিটি, কারণ এই মাইনাস মিলে প্লাস হয়ে যাইতো। ওকে, সো এটা একটু মনে রাখবা, এটা মনে রেখে তুমি লিমিট দ্বারা সহজে গুণ করে দিবা, তাইলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তাইলে তোমার কি অ্যান্সারটা হয়ে যাবে। তো এখানে মাইনাস দিলে কিন্তু আমার ওই এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি তিনটা কেস একটু সামারি করে দিই, খেয়াল করো। তোমার প্রথমত যদি লবের চলকের মাত্রা এবং হরের চলকের মাত্রা সেম হয়, আমার অ্যান্সার হচ্ছে লবের মুখ্য সহগ ডিভাইডেড বাই হরের মুখ্য সহগ, বা বলা যায় লবের এক্সের সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইডেড বাই হরের এক্সের সর্বোচ্চ ঘাতের সহগ। ওকে ভাইয়া, পারবো। যদি লবের চাইতে হরের চলকের মাত্রা বেশি হয় তখন কি হবে? তখন অ্যান্সার হবে 0। আলটিমেটলি তুমি অ্যান্সার সব ক্ষেত্রে 0 হবে। আচ্ছা ঠিক আছে, যদি লবের চলকের মাত্রার চাইতে হরের চলকের মাত্রা ছোট হয় বা লবেরটা যদি বড় হয় তখন কি হবে? অ্যান্সার হবে লবের এক্সের সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইডেড বাই হরের এক্সের সর্বোচ্চ ঘাতের সহগ ইন্টু লিমিট প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি যে কোনো একটা থাকতে পারে। বলো পারবা এটা? এই তিনটা কেস মাথায় কি গেঁথে গেছে তোমাদের? এটা কিন্তু পরীক্ষা আসার মতো খুবই ইম্পর্টেন্ট জিনিস। তোমার এই তিনটা জিনিস মনে রাখলে দেখা যাবে তোমার যে কমন নেওয়া, কাটাকাটি করা কিচ্ছু করা লাগতেছে না। ওকে, আশা করি তোমরা পারবা। এখন আমাকে একটু অ্যান্সার করো তো সবাই, কেমন পারো দেখি। দেখো এটা ঢাকা ভার্সিটি 17-18 সেশনে আসছে। তো এখানে কি বলে দেখো, আমি প্রথম দেখলাম আমার লিমিটটা হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটি, তার মানে অসীম লিমিট। এবার আমি দেখব আমার লবে একটা দ্বিঘাত রাশি আছে, মানে একটা বহুপদী রাশি আছে, হরে একটা বহুপদী রাশি আছে, তাইলে আমার ওই টাইপের ভিতরে পড়তেছে। তাহলে দেখো আমার এখানে অ্যান্সার কি হবে? এখানে আমি দেখতেছি যে লবের সর্বোচ্চ ঘাতের মানে লবের যে মাত্রা এবং হরের মাত্রাগুলো পরস্পর সমান,
তাইলে আমার অ্যান্সার কি হবে? লবের সর্বোচ্চ ঘাতের সহগ ডিভাইডেড বাই হরের সর্বোচ্চ ঘাতের সহগ। সবাই পারবা? বলো তো, বুঝছো? আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে ভাই, পারবো। এখন আসো আমরা এবার দেখবো হলো সূচকে অসীম লিমিট। দেখো আমরা আগে দেখলাম হলো নর্মাল অসীম লিমিট, এবার দেখবো সূচকে, মানে যদি পাওয়ারে অসীম লিমিট থাকে তাহলে কি হবে, খেয়াল করো। এখানে কেমনে বুঝবা? দেখো এই যে এক্স টেন্স টু ইনফিনিটি আছে, তো তুমি দেখো এখানে কি আছে, 6⁻x, তাহলে কি 6⁻∞। তো যদি আমার মানে পাওয়ারে, যদি পাওয়ারে ইনফিনিটি থাকে তখন আমার এই শর্টকাটসটা আমি এই টাইপের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। যদি পাওয়ারে ইনফিনিটি থাকে তাহলে আমি এই শর্টকাটসটা অ্যাপ্লাই করতে পারবো। কি শর্টকাটস দেখো তো? তো শর্টকাটটা হইল লবের ধনাত্মক এক্সের সহগ ডিভাইডেড বাই হরের ধনাত্মক এক্সের সহগ। দেখো আমি তোমাকে নর্মালি বোঝাই, আমরা এই ম্যাথগুলো কিভাবে করতাম। আমরা এখানে হলো 6⁻x কমন নিতাম, এখানে 6⁻x কমন নিতাম, পরে হচ্ছে লবে আর হরে কাটাকাটি যাইতো। সো আমি শর্টকাটসের সাহায্যে কিভাবে করব, সেটা করার ওয়ে হচ্ছে, খেয়াল করো, সেটা করার ওয়ে হচ্ছে তোমার তুমি দেখো এখানে যেটা করবা, আমি কি লিখছি বলো তো, অ্যান্সারটা কি হবে? লবের ধনাত্মক এক্সের সহগ। দেখো এই যে ধনাত্মক এক্স মানে কি প্লাস এক্স, এর সহগ কত? 2। হরের ধনাত্মক এক্স এর সহগ, দেখো সহগ কত? 3। তাহলে অ্যান্সার কোনটা? 2/3। এখানে বলো তো এর অ্যান্সার কি হবে? দেখো এই যে ধনাত্মক এক্স, এটা এর সহগ কত? 1। আচ্ছা হরের ধনাত্মক এক্স কই? এটা এর সহগ কত? 1। তাহলে কি 1/1 মানে কি 1। এটা অ্যান্সার। পারবা বলো তো সবাই? পারবা? সো এটা আমি কি বললাম বলো তো, আমি কি বললাম? তোমার কাজ হইল দুইটা জিনিস নিয়ে কাজ করা। একটা হচ্ছে যে তুমি লবের ধনাত্মক যে এক্স আছে, মানে ধরো সামথিং টু দি পাওয়ার এক্স, তো তার যে সহগ, আর তুমি নিচে কি বসবে? হরের ধনাত্মক এক্সের সহগ। পারবা সবাই? আশা করি সবাই পারবা, আশা করি সবাই পারবা। ঠিক আছে, তো এটা কিন্তু তোমার এই টাইপের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যখন তুমি এই টাইপের ম্যাথ দেখবা তখন এভাবে করে দিতে পারবা। আর তুমি যদি না মনে থাকে সমস্যা নেই, তুমি হলো এখানে এগুলো কমন নিবা, কমন নিয়ে দেখা যাবে এটা কাটাকাটি যাবে, তখন এই লিমিটের ভ্যালু বসালে ক্যালকুলেশন সহজ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো একটা বিশেষ সূত্র। আচ্ছা, তো আমরা সবাই কিন্তু এই সূত্রটা পড়ছি, তাই না? বলো তো, আমরা সবাই কিন্তু এই সূত্রটা বইয়ে পড়ছি। এখন এই সূত্রেরই একটা ভার্সন হচ্ছে এইটা। এখানে মূলত কি হচ্ছে দেখো, এখানে মূলত বিষয়টা এরকম যে লিমিট x টেন্স টু a x⁻m মাইনাস a⁻m ডিভাইডেড বাই x মাইনাস a, আর নিচে কি আছে? x⁻n মাইনাস a⁻n ডিভাইডেড বাই x মাইনাস a। মানে দুইটা ক্ষেত্রে কিন্তু x মাইনাস এটা আছে, বাট যেহেতু আমি ভাগ করতেছি এটা কিন্তু বাদ যাচ্ছে। তো আমরা আমাদের সহজ মানে পরীক্ষায় আমি তাড়াতাড়ি অ্যান্সার করার জন্য এটা মনে রাখতে পারি। এটা কিন্তু পরীক্ষায় বেশি আসবে এটার চাইতে, কারণ সরাসরি এটা দিবে না, এটা তোমার দিতে পারে। সো আমরা এটা মনে রাখলে আমাদের ক্যালকুলেশন অনেক ফাস্ট হবে। দেখো কী সূত্র মনে রাখবো, যে x⁻m মাইনাস a⁻m ডিভাইডেড বাই x⁻n মাইনাস a⁻n যদি হয়, অ্যান্সার কী হবে? m/n a⁻m মাইনাস n। m আর nটা কি দেখো তো, m হলো এ লবের যে ঘাতটা এবং n হচ্ছে হরের যে ঘাতটা। আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাই, চলো দেখো। এটা আমার পরীক্ষায় আসছে, তাই না? দেখো কতবার পরীক্ষা আসছে, এই যে জেইউতে আসছে 2বার। এগুলো কিন্তু বুয়েটও মাঝে মধ্যে আসে, তোমার ঢাকা ভার্সিটিতেও আসতে পারে। তাহলে খেয়াল করো আমি অ্যান্সার কীভাবে লিখি, চলো দেখো। লিমিট এক্স টেন্স টু এ, লিমিট এক্স টেন্স টু এ। আমার খেয়াল করো আমি উপরেরটা ভাঙাই, উপরে লেখা আছে এক্স 5/2 মাইনাস এ 5/2 রুট এক্স মানে কি এক্স হাফ, রুট এ মানে কি a⁻½ তাহলে দেখো আমার এই সূত্র পড়ে গেছে, কিন্তু আমি কেমনে বুঝলাম ওই সূত্র পড়ছে? দেখো তো এই যে x⁻m মাইনাস a⁻m, নিচে হলো x⁻n মাইনাস a⁻n। সূত্র কি? m/n। m মানে কত? উপরে যে ঘাত 5/2, n মানে কত? নিচের যে পাওয়ারটা 1/2, m/n a⁻m মাইনাস n। সো m হচ্ছে উপরের পার্টটা, m হচ্ছে কত? 5/2, n হচ্ছে কত? 1/2। ব্যাস, এটা করলে যা আসবে এটা তোমার অ্যান্সার।
সো এম আর এন বুঝতে পারছো, এম কিন্তু লবে, এজন্য দেখো এ টু দি পাওয়ার এম মাইনাস এন, সূত্রটা আমি আরেকবার লিখে দিই তোমাদের জন্য, বারবার লিখবা, দেখবে এগুলা ভুলবা না। ওকে, এগুলা বারবার খাতায় লিখবা, সূত্রগুলা দেখবা তুমি ভুলবা না। অ্যান্সার কি হবে, দেখো লবে আছে এম, হরে আছে এন, তাহলে কি এম বাই এন মানে লবের যে পাওয়ারটা ডিভাইডেড বাই হরের পাওয়ারটা, এ টু দি পাওয়ার লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার, ব্যাস। খুব সহজ কিন্তু। তোমার এই যে এখানে অনেকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করে লবে সূত্র প্রয়োগ করবে, আবার হরে সূত্র প্রয়োগ করবে, দেন ভাগ করবে, এত কিছু করার সময় নেই। ওকে, সরাসরি সূত্র মনে রাখো, তুমি অ্যাপ্লাই করলে দেখবা তোমার অ্যান্সার হয়ে গেছে, তোমার অ্যান্সার হয়ে গেছে। এখন আসো, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মাঝে মধ্যেই পরীক্ষায় দিই এবং দেখা যায় পরীক্ষা হলে এটা আমাদের মনে থাকে না যে এই লিমিটটা আমি কিভাবে বের করব, এটা মনে থাকে না পরীক্ষা হলে। দেখো, সো এই টাইপের যদি কোশ্চেন তোমার পরীক্ষায় আসে বা এই টাইপের যদি লিমিটের মানটা বের করতে হয়, অ্যান্সার কি হবে খেয়াল করো, কেমন টাইপের, এই দুইটা এক্স টেন্স টু ইনফিনিটি হবে, আর হচ্ছে দেখো এই যে এরকম এ টু দি পাওয়ার এক্স সাইন সামথিং বাই ওইটা, আবার এখানে ট্যানও থাকতে পারে, মানে সাইন এবং ট্যানের দুইটা ক্ষেত্রে যদি এইরকম লিমিট থাকে, আমরা চোখ বন্ধ করে, আচ্ছা চোখ বন্ধ না করলেও হবে, চোখ খোলা রেখে তুমি অ্যান্সার দিবা হচ্ছে বি। বি মানে কোনটা বোঝাচ্ছি, বি মানে কিন্তু এটা, এই যে বি। তোমাকে একটা ইনস্ট্যান্ট এক্সাম্পল দেই, ইনস্ট্যান্ট এক্সাম্পল দেই, চলো ধরো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমি বললাম টু টু দি পাওয়ার এক্স সাইন, ধরো যে 5/2 টু দি পাওয়ার এক্স, মানে আলটিমেটলি খেয়াল করে এখানে কি হচ্ছে, এখানে যা থাকবে নিচেও তাই থাকবে, এখানে যা থাকবে নিচেও তাই থাকবে। ওকে, এবং সাইন আর ট্যান থাকবে, সাইন আর ট্যান থাকবে, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে লবের এই যে এইটা, এই যে এইটা বি বা এই জিনিসটা, তাহলে অ্যান্সার কত 5। ঠিক আছে, আমরা নর্মাল হইতে কেমন করি বলো তো, আমরা এই যে 5/2 টু দি পাওয়ার এক্সকে একটা সংখ্যা ধরি, তারপরে লিমিটের মানটা চেঞ্জ করি, তারপরে কিন্তু ক্যালকুলেশন করি। সো এটা আসলে পরীক্ষা হলে অতটা মনে থাকে না, এই টাইপটা বিশেষ করে। তুমি যদি সরাসরি দেখো তোমার এটা চলে আসছে, তুমি কি বলবা, আলহামদুলিল্লাহ আমি এটা তো পড়ে আসছি, তাই না? সো এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার হচ্ছে লবের পার্টটা, মেনলি বিটা। সো 5 হলো আমার অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, পারবো। তাহলে আমাকে অ্যান্সার করে দেখো, এটা আসছে গুচ্ছে 23-24 সেশন, মানে একদম রিসেন্ট। তাহলে দেখো তো ওই টাইপটা পড়ছে কিনা, আমি কেমনে বুঝবো ওই টাইপ পড়ছে কিনা, দেখো বোঝার উপায় অনেকগুলো আছে। প্রথমে সেটা হতে হবে অসীম লিমিট আছে, এখানে যা থাকবে এখানে তাই থাকবে, এবং সাইন অথবা ট্যান থাকবে, এই টাইপের ক্ষেত্রে আমার অ্যান্সার কোনটা হবে, এই লবের পার্টটা ওয়াই। পারবো? ঠিক আছে, তুমি তোমার বড় প্রসেস করা লাগবে না, তুমি সহজে একবারে দেখে অ্যান্সার করবা। এটা করতে কত সময় লাগবে, সর্বোচ্চ অ্যান্সার করতে লাগবে 1 সেকেন্ড, তুমি বৃত্ত পূরণ করতে যত সময় লাগে তোমার। ঠিক আছে, বৃত্ত ভরাট করতে তোমার যত সময় লাগে। ওকে, এখন দেখবো আমরা মিশ্র ফাংশন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং এটা হলো তুমি অনেক ফাস্ট করে ফেলতে পারো তুমি যদি একটু কনসেপ্টটা বুঝতে পারো, তাইলে এটা কিন্তু পরীক্ষায় ভালোই আসে, অনেকবার পরীক্ষায় আসে। বাট আমি যদি একটু ভালো করে এটা ধরতে পারি যে আসলে কনসেপ্টটা কি, দেখা যাবে তুমি অনেক ফাস্ট অ্যান্সার করতে পারতেছো। ওকে, তাহলে খেয়াল করো আমি এখানে কি বোঝাচ্ছি, মিশ্র ফাংশন বলতে কি বোঝাচ্ছি খেয়াল করো। আমরা কিন্তু এই সূত্রগুলো পড়ছি, তাই না? এগুলো পড়ছো না? এগুলা কিন্তু তোমাদের পড়ার কথা, এগুলা কিন্তু লিমিটের আমরা একদম ফান্ডামেন্টাল সূত্র বলা চাই। তো আমি একটা সূত্র নিয়ে একটু কাজ করি, চলো। লিমিট এক্স টেন্স টু 0 tan x বাই এক্স, tan x বাই এক্স। আচ্ছা, সেখানে আমাদের বোঝার কি আছে, এইটা আমি আসলে কেমনে কি করব বা কি আসলে বুঝবো, খেয়াল করো ভাই। তুমি দেখো এখানে মেইনলি কি হয়, এই ট্যানের পরে যা আছে নিচেও তাই থাকতে হবে, ট্যানের পরে এক্স আছে, নিচেও কিন্তু এক্স আছে, তাহলে ভ্যালু কত 1। সবগুলা খেয়াল করো, এখানে ই টু দি পাওয়ার যা আছে নিচেও তাই আছে, সাইনের পরে যা আছে নিচেও তাই আছে, 1 প্লাস যা আছে নিচেও তাই আছে। এই সূত্রগুলার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে এই সূত্রগুলোর আসলে ফরম্যাটটা কেমন, এই সূত্রগুলোর ফরম্যাট কেমন, কখন 1 হয়, 1 কখন হয়, যখন ট্যানের পরে যা থাকে নিচেও তাই থাকে, তাই না? এবং এক্স টেন্স টু 0 হইতে হবে। তাইলে এখন তুমি দেখো, আমি তোমাকে বললাম ধরো তোমার নাম কি বলো তো, আচ্ছা তোমার নাম ধরো, আমি ধরলাম যে রহিম,
ধরো রহিম ধরলাম, তাহলে আমি বললাম ট্যান অফ রহিম নিচে রহিম, এটার ভ্যালু কত বলো তো? এটার ভ্যালু কিন্তু 1, তাই না? সো মেনলি ট্যানের পরে, মানে শুধুমাত্র ট্যান না, এখানে যতগুলো সূত্র আছে, এই যে সাইন, ই টু দি পাওয়ার লন, এই যে ফরম্যাটগুলা, এখানে যা থাকবে নিচেও তাই থাকবে। সেই ক্ষেত্রে আমার ভ্যালু হচ্ছে কত হয়? ভ্যালু হচ্ছে আমার 1 হয়। এখন আসো, এগুলার একটা ভ্যারিয়েশন আছে। ধরো ধরো আমি এটা বললাম যে লিমিট এক্স টেন্স টু 0 ট্যান অফ এ এক্স ডিভাইডেড বাই এক্স, এটার ভ্যালু কি হবে বলো তো? সো আমি জানি ভাইয়া, আমি কি জানি বলো তো? আমি জানি যদি এখানে এ এক্স আসে, যদি নিচেও আমি এ এক্স আনতে পারি, তাহলে আমি সরাসরি অন লিখতে পারবো। তুমি দেখো, যদি এক্স টেন্স টু 0 হয়, তাহলে এ এক্স টেন্স টু কিন্তু 0 হবে। লিমিট নিয়ে আমাদের খুব একটা চিন্তা নাই। তাহলে এখানে আমি এ দ্বারা গুণ করলাম, এবং এখানে এ দ্বারা ভাগ করলাম, এখানে এ দ্বারা গুণ করলাম। তাহলে দেখো আমার এটার ভ্যালু হচ্ছে কত হয়? এটার ভ্যালু হচ্ছে 1 হয়, এবং এ দ্বারা গুণ করলাম, আমার আলটিমেট অ্যান্সার হচ্ছে কত? এ। তাহলে এই টাইপের ক্ষেত্রে সহজে তুমি বিষয়টা খেয়াল করো। আমি তোমাকে এবার সামারিটা বলি, সামারিটা শোনো। তো সামারিটা হচ্ছে মেইনলি এখানে যেটা হয়, মিশ্র ফাংশনগুলোর ক্ষেত্রে এক্সের যে সহগটা আছে, ধরো এমন আছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 9x বাই এক্স, এটার মান কত? 9। কারণ আমি এখানে 9 দ্বারা ভাগ করতাম এবং এখানে 9 দ্বারা গুণ করতাম, এটার ভ্যালু 1 হইতো। তাহলে আলটিমেট অ্যান্সার হতো কত? 9 ইন্টু 1 মানে 9। সো দেখো, এখানে মেনলি এক্সের যে সহগটা আছে, এক্সের যে সহগ, সেটা হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে, এক্সের সহগটা আমার অ্যান্সার হচ্ছে। ওকে, তাহলে এখন এইটা আমি আসলে অন্তরীকরণে কিভাবে প্রয়োগ করব, বা লিমিটে আমি কিভাবে প্রয়োগ করব, সেটা এখন বুঝতে হবে। এখন এগুলার কিন্তু আরও অনেক প্রয়োগ আছে। কেমন বলো তো? দেখো, আমি তোমাকে একটু বলি, আমরা কিন্তু এটাও জানি, ধরো যে এখানে আমি কি পড়লাম, লিমিট এক্স টেন্স টু 0 ট্যান এক্স বাই এক্সের মান হচ্ছে 1, এটা আমরা সরাসরি সূত্র পড়ছি। এখন তুমি এটাকে উল্টায় দাও, তাহলে দেখো তো উল্টাইলে কি হয়? এখানে উল্টালে কি হবে? লিমিট এক্স টেন্স টু 0, তাহলে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। এখানে উল্টালে কি হবে? 1কে উল্টা করলেও কিন্তু 1ই হবে। তাহলে দেখো, সেম সূত্র, আমি যদি ট্যান এক্স বাই এক্স বা এক্স বাই ট্যান এক্স, তার ভ্যালু কিন্তু 1, আবার ইনভার্স হইলেও কিন্তু ভ্যালু 1 হয়। কেমন? এই যে লিমিট এক্স টেন্স টু 0 ট্যান ইনভার্স এক্স বাই এক্স, অথবা অথবা লিমিট এক্স টেন্স টু 0 এক্স বাই ট্যান ইনভার্স এক্স, এই সবগুলোর মানে কিন্তু 1। এটা সাইনের ক্ষেত্রেও কিন্তু হইতো। ওকে, সো এই যে সূত্রগুলো আছে, যেমন ধরো এটা আমি উল্টায় দিলেও ভ্যালু 1, তারপরে তোমার হচ্ছে যে ইনভার্স ফাংশন থাকলেও ভ্যালু 1, সবগুলোতে কিন্তু সেম জিনিসটা প্রয়োগ হবে। কি প্রয়োগ হবে? ধরো আমি এখানে এমন লিখলাম যে লিমিট, আমি তোমাকে জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি। ধরো এক্স টেন্স টু 0 বললাম ট্যান ইনভার্স অফ 9x বাই 9, সরি বাই 9 না, ধরো বাই এক্স, ট্যান ইনভার্স 9x বাই এক্স, তাহলে এর মান কি হবে? এর মান কিন্তু 9 হবে। কেমনে 9 হবে? তুমি এখানে একটা 9 দ্বারা গুণ করলে কি হবে? ট্যান ইনভার্স 9x বাই 9, তাহলে ট্যান ইনভার্স 9x বাই 9x 9 দ্বারা গুণ করলে ওর মান হচ্ছে 1। এখন এখানে 9কে তোমার ব্যালেন্স করতে আর তোমার হচ্ছে আরেকটা 9 দ্বারা গুণ দেওয়া লাগবে। সো ওভারঅল লিমিটের ভ্যালু কত হইতো? 9ই কিন্তু হইতো। সো এখানেও কী প্রয়োগ হচ্ছে? আমার এক্সের যে সহগটা, সেটাই কিন্তু লিমিটিং ভ্যালু হচ্ছে, সেটাই কিন্তু লিমিটিং ভ্যালু হচ্ছে। সো আমি তোমাকে ওভারঅল সামারি করে দিই, মিশ্র ফাংশন যদি হয়, এবং এই সূত্রগুলো আমরা তো সরাসরি প্রয়োগ করতেই পারবো, ঠিক আছে? তো আমরা আলটিমেটলি দেখতেছি যে এই যে এক্সের যে সহগগুলা, সেগুলাই কিন্তু আলটিমেটলি অ্যান্সার হচ্ছে। তাহলে আমি তোমাকে এখন বিষয়টা সামারি করে লিখে দিচ্ছি, খেয়াল করো এখানে। এই যে মিশ্র ফাংশনের ক্ষেত্রে কি হবে? লিমিট এক্স টেন্স টু 0 হবে, লবে একটা মিশ্র ফাংশন থাকতে পারে। এগুলো কিন্তু আর একটু কমপ্লেক্স কেস। ওকে, আমরা এখানে সবগুলো দেখলাম হচ্ছে, দেখো যে একটা সূত্রের সরাসরি প্রয়োগ। এখন এই টাইপের ক্ষেত্রে কিন্তু অনেকগুলা মিশ্র ফাংশন পরস্পর যোগ, গুণ বা ভাগ আকারে থাকতে পারে। খেয়াল করো, সো লব এবং হর বা তোমার হলো যে যোগ বিয়োগ আকারে অনেকগুলা মিশ্র ফাংশন থাকবে।
তো মিশ্র ফাংশন কেমনে বুঝবা দেখো, এই যে সাইন সামথিং, ট্যান সামথিং, ইনভার্স রাশিগুলা, ই টু দি পাওয়ার সামথিং, লন অফ 1 প্লাস সামথিং, এই আমরা যে সূত্রগুলো দেখলাম ওই সূত্রগুলাই মেইনলি। তো এই জিনিসগুলো থাকলে আমরা সরাসরি ক্যালকুলেশন অনেক ফাস্ট করতে পারি। দেখো দেখাচ্ছি, এটা অ্যান্সার করো তো সবাই। এটা অ্যান্সার কী হবে দেখো বলো তো। আমি তোমাকে প্রথমে বড় প্রসেসটা বোঝাই, তারপরে আমি শর্টে বলতেছি, মানে শর্টকাটে আমরা কিভাবে করব সেটা বলতেছি। খেয়াল করো, আমরা এখানে কি করতাম, আমরা সবাইকে এক্স দ্বারা ভাগ করব, তাহলে কি হয় দেখো তো, সাইন ইনভার্স থ্রাইস এক্স বাই এক্স, ট্যান টোয়াইস এক্স, আচ্ছা ট্যান টোয়াইস এক্স বাই এক্স, ট্যান টোয়াইস এক্স বাই এক্স, নিচে কি হবে ই টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই এক্স, এখানে 9x বাই এক্স। ওকে, আমি সবাইকে এক্স দ্বারা ভাগ করছি। এবার আমি কি সূত্র জানি বলো তো, আমি সূত্র জানি এখানে যদি, এখানে খেয়াল করো এখানে কি আছে, এখানে আছে থ্রাইস এক্স, তো নিচেও যদি থ্রাইস এক্স হয় তাহলে আমার 1 হয়ে যাবে ভ্যালুটা। তো আমি এখানেই একটা 3 দ্বারা গুণ করে দিলাম, তাই ব্যালেন্স হয়ে গেল। দেখো এখানে আছে টোয়াইস এক্স, এখানেও টোয়াইস এক্স লাগবে, 2 দ্বারা গুণ করে দাও। আচ্ছা এখানে আছে 4x, এখানেও 4 লাগবে, একটা 4 দ্বারা গুণ করে দাও। এবং এটা তো সরাসরি তোমার এক্স কাটাকাটি যাচ্ছে, তাহলে দেখো আমার ভ্যালু কি হচ্ছে এখানে, এই যে এখানে আমার এটার আসতেছে 3, এখানে আসবে ইন্টু 2, এখানে আসবে এর ভ্যালু কত 4, এখানে আসতেছে 9। এটা আমার অ্যান্সার। এটা হচ্ছে লেন্দি প্রসেস, মানে আমরা যেভাবে নর্মালি করি, যেভাবে আমরা রিটেন পরীক্ষা অ্যান্সার করি। এখন আমি সরাসরি কেমনে করব দেখো, আমি কি পড়ছিলাম, মিশ্র ফাংশন থাকলে অ্যান্সারটা হচ্ছে এক্সের সহগগুলা মেইনলি নিয়ে যে ভ্যালুটা হবে সেইটা, এক্সের সহগগুলা নিয়ে যে ভ্যালুটা হবে সেটা আমার অ্যান্সার। তাহলে দেখো এখানে কি হয়, এখানে এক্সের সহগগুলো 3, এখানে গুণ আছে, এক্সের সহগ হচ্ছে 2, এখানে এক্সের সহগ হলো 4, এখানে 9, ব্যাস দেখো সেম অ্যান্সার। ওকে, সো এটা হচ্ছে মিশ্র ফাংশনের বিষয়, আমরা এভাবে সহজে করতে পারি। এবার আসো এখানে আসো, দেখো এটা অনেক কিন্তু বড়, আমরা এটা কিভাবে সহজে করে দেখো চলো। আগের মতো তুমি দেখো, এই যে তুমি বড় প্রসেসে করলে কিভাবে করতা, সবাইকে এক্স দ্বারা ভাগ করে তারপরে সূত্রের ফরম্যাটে ফেলাইতা, অ্যান্সার চলে আসতো। আমরা সহজে কেমনে করব, এক্সের সহগগুলা নিয়ে যা হবে তাই। দেখো তো এটা একটা সূত্রের মধ্যে পড়বে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, ওইটা একটা সূত্রের মধ্যে পড়বে, এটা একটা সূত্রের মধ্যে পড়বে, লন অফ 1 প্লাস সামথিং বাই সামথিং। তাহলে দেখো এখানে এক্সের সহগগুলো 5, এখানে -7, এখানে কত আসবে -8 আসবে, এখানে সহগ কত আসবে 7, এখানে কত 8, ব্যাস এটা অ্যান্সার। দেখছো কত ফাস্ট হয়েছে, তাই না? এখন এখানে একটা ডিসক্লেমার আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে ধরো এখানে যদি +1 থাকে তোমার, তখন কিন্তু এভাবে করে করা যাইতো না, কারণ আলটিমেটলি আমরা কি করতেছি, আমাদের লেন্দি প্রসেসটা কি বলে, আমরা কিন্তু সবাইকে এক্স দ্বারা ভাগ করতেছি। বা ধরো এখানে 1 না, এখানে অন্য কোনো এক্স যুক্ত রাশি আছে, ধরো এখানে 7x আছে, তাইলে কিন্তু হবে, তাইলে সমস্যা নাই। সো এটা দেখতে হবে যে সেখানে এক্স যুক্ত কোনো রাশি আছে কিনা, বা সরাসরি সূত্র পড়তেছে কিনা, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। তোমার আমি লেন্দি প্রসেস বা রিটেন প্রসেসও দেখাইলাম, শর্টকাটসও দেখাইলাম, তুমি যেভাবে ইচ্ছা করতে পারো চাইলে, ঠিক আছে? একটু ধরো যে তুমি এগুলো যেটা শোনো, আমার কথা শোনো, আমি তো এখানে ক্লাসে দেখালাম, তোমার কিন্তু প্র্যাকটিস করা লাগবে এগুলা। তুমি যখন কোশ্চেন ব্যাংকে যাবা, তুমি যেটা করবা, তুমি হচ্ছে দেখবা এই টাইপের যে মিশ্র ফাংশনগুলো, সেগুলো নিয়ে যে কোশ্চেনগুলো আছে, তুমি ওইখানে শর্টকাটটা অ্যাপ্লাই করা ট্রাই করবা, ঠিক আছে? তাহলে দেখবা তোমার এটা ইজি হয়ে গেছে, একদম কঠিন না। একটু প্র্যাকটিস করলে তোমার দেখবা মাথায় চলে আসতেছে সব কিছু, একটু প্র্যাকটিস করলে তোমার মাথায় সব কিছু চলে আসবে। ওকে, ঠিক আছে। এবার দেখো এক্সপোনেনশিয়াল ফর্ম, আমরা কিন্তু এই দুইটা সূত্র সবাই পড়ে আসছি। এটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে লিখিত পরীক্ষার জন্য, বা ধরো যে প্রিলিমিনারি বা তোমার সিকের ওয়েট বা ডিউ, যে কোনো ভার্সিটির এমসিকিউতে অনেক বেশি এটা আসে। তাহলে এটা কিন্তু একাডেমিকও আসতে পারে, তোমার সিকিউয়ের ক দাগে বা এমসিকিউতে। এখন এটা আমরা কিভাবে করব দেখো, আমরা সরাসরি কিন্তু এই দুইটা সূত্র সবাই পড়ছি, যে যদি এখানে এমন থাকে যে 1/x
আর উপরে হচ্ছে এক্স, 1/x থাকবে ভিতরে, আর উপরে যদি এক্স থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ই। আবার এক্স ভিতরে 1/x উপরে থাকলেও অ্যান্সার হচ্ছে কিন্তু ই। মেইনলি আমরা কেমনে মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি পাওয়ারটা ইনফিনিটি হয়, পাওয়ারটা অসীম হবে। খেয়াল করো এখানে দেখো, যখন x টেন্স টু 0 আমার পাওয়ার কত? 1/0 মানে ইনফিনিটি। যখন x টেন্স টু ইনফিনিটি আমার এখানে শুধুমাত্র কিন্তু x, মানে এখানে কিন্তু পাওয়ারটা ইনফিনিটি হচ্ছে। সো আমি এভাবে করে মনে রাখতে পারি, এখানে এরকম ফরম্যাট থাকবে যে 1/x উপরে x অথবা ভিতরে x উপরে 1/x, এরকম থাকলে আমরা এটাকে সূত্র অ্যান্সার করতে পারি ই। এখন তোমার কিন্তু পরীক্ষা এত সহজ দিবে না, একটু এর ভিতরে কাহিনী করবে আসলে। তো কাহিনী আমরা ধরে ফেলবো, চলো দেখো এই টাইপের কোনো রাশি আছে। দেখো ভিতরে আমি যেটা বললাম যে কাহিনী করা বলতে কি বোঝাচ্ছি, এখানে শুধু এক্স আছে, বাট তোমার কিন্তু শুধু এক্স দিবে না, তোমাকে যে কোনো একটা সংখ্যার সাথে গুণ বা ভাগ আকারে সংখ্যা কিন্তু দিবে। সো ভিতরে সামথিং ইন্টু এক্স, আর উপরে দেখো এই যে এখানে কি b/x মানে কি b ইন্টু 1/x। ওকে, সো এইরকম কোনো জিনিস বা তোমার এখানে ভিতরে b/x উপরে x থাকতে পারতো, কোনো সমস্যা নাই। যদি হয় অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে, মনে রাখবো আমরা এই জিনিসটা শুধুমাত্র যে e⁻x এর সহগ ইন্টু 1/x এর সহগ। খেলা শেষ। একটু বোঝাই চলো, x এর সহগ কত? 1, 1/x এর সহগ কত? 1, e⁻1 মানে ই। x এর সহগ কত? a, 1/x এর সহগ কত? b, e⁻ab। অ্যান্সার কি হবে? e⁻x এর সহগ ইন্টু 1/x এর সহগ। পারবো? বলো তো। পারবা আশা করি। চলো এটা আমরা কোশ্চেনের অ্যান্সার করি। আচ্ছা, তো আমি তোমাকে একটা কোশ্চেন দিয়ে চলো, যে ধরো যে লিমিট x টেন্স টু 0 1 + 9x, এখানে ধরো বললাম 7/x, এটা বললাম, এর অ্যান্সার কী হবে বলো তো? অ্যান্সার হবে e⁻x এর সহগ ইন্টু 1/x এর সহগ। সো 1/x এর সহগ হলো 7, তাইলে এটা গুণ করলে যা আসবে এটা তোমার অ্যান্সার। পারবা? আশা করি সবাই পারবা। ওকে, ঠিক আছে ভাইয়া, পারবো। এখন দেখো অব্যক্ত ফাংশন নিয়ে বলতেছি। সো এটা তোমরা আশা করি অব্যক্ত ফাংশন কি সেটা জানো। অব্যক্ত ফাংশন হচ্ছে, দেখো f(x_y), এখানে কিন্তু x y দুইটাই হচ্ছে আমার চলক। সো এই টাইপের ক্ষেত্রে আমরা কিভাবে তার ডিফারেন্সিয়েট ভ্যালু বের করব? আমরা এমনি বড় তো এটা কেমনে করি, আমরা কিন্তু নর্মালি ডিফারেন্সিয়েট করে যাই। নর্মালি ডিফারেন্সিয়েট করে আমরা ddx(y) কে আলাদা করে তার ভ্যালুটা বের করি। শর্টকাটসে কেমনে করব? শর্টকাটস এমনি মনে রাখবো, দেখো এই যে অব্যক্ত ফাংশনের ডিফারেন্সিয়েট ভ্যালু হবে ddx(y) - f(x) / f(y)। মানে উপরে বসবে তোমার এই যে স্মল f(x) মানে কি? x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণ মানে হচ্ছে, ধরো আমি যখন x এর সাপেক্ষে করব তখন y কে ধরবো ধ্রুবক, আমি যখন y এর সাপেক্ষে করব তখন x কে ধরবো ধ্রুবক। মানে যে চলকের সাপেক্ষে করবা সেইটা বাদে বাকি সবাই ধ্রুবক। এটা হচ্ছে আংশিক অন্তরীকরণ। সো আমি ddx(y) মানে x, আমি যদি y কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে সহজে কেমনে করতে পারি? উপরে বসবে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, নিচে বসবে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। পারবা? আশা করি পারবা। চলো আমরা একটা কোশ্চেনের অ্যান্সার করি। দেখো তো এটার অ্যান্সার কী হবে। এটা একটা অব্যক্ত ফাংশন, x y দুইটা আমার চলক। তো আমার এই ফাংশনের আংশিক অন্তরজ কী হবে, বা এই ফাংশনের মানে ddx(y) কী হবে? আমরা জানি f(x/fy)। উপরে বসাও x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তাহলে দেখো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে y হলো ধ্রুবক, তাহলে এখানে কি থাকবে? শুধুমাত্র y থাকবে, ধ্রুবক পাঁচটা। এখানে x² কে ডিফারেন্সিয়েট করলে হবে 2x, y তো ধ্রুবক। এখানে xy³ কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আসবে y³, কারণ আলটিমেটলি y³ হচ্ছে ধ্রুবক, আর x এ করলে হয় 1। ঠিক আছে ভাইয়া, পারলাম। নিচে কি বসাবা? নিচে বসাবা y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। তার মানে কি y বাদে বাকি সবাই ধ্রুবক, তাহলে x হলো ধ্রুবক, x হলো ধ্রুবক। এখানে কি হবে বলো তো?
থ্রাইস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স, ব্যাস এটা অ্যান্সার। বুঝছো, এটা অ্যান্সার। সো অব্যক্ত ফাংশন আসলে আমরা সরাসরি করে দিব, উপরে বসবে যদি আমার ডিওয়াই ডিএক্স বের করতে বলে উপরে বসবে এক্সের সাপেক্ষে মাইনাস অফ এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, নিচে বসবে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। সবাই কিন্তু একটা জায়গায় ভুল করবা, সেটা হচ্ছে মাইনাসের দিকে খেয়াল রাখো। হ্যাঁ, মাইনাসের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, মাইনাস না দিলে কিন্তু একদম ভ্যালুটা ভুল হয়ে যাবে। সো মাইনাস দেওয়া লাগবে। ঠিক আছে ভাই, আমরা মনে রাখবো। ওকে, সুন্দর। এখন আসো ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ কিভাবে করি। ফাংশনের আমাকে ধরো যে আমরা নর্মালি কী করি, আমরা কিন্তু এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েট করি, তাই না? দেখো আমরা সেটাকে কি লিখি, ডি ওয়াই ডিএক্স। খেয়াল করো, এই যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েট করতেছি। এখন এক্স না বলে যদি কোনো র্যান্ডম ফাংশন বলে তখন আমি কি করব? খেয়াল করো, ধরো র্যান্ডম ফাংশন এফ অফ এক্স, আরেকটা ফাংশন হচ্ছে জি অফ এক্স। তো আমি এফ অফ এক্সের সাপেক্ষে জি অফ এক্সের অন্তরীকরণ করব, তাহলে কি হবে? উপরে তুমি যার জাস্ট এটা মনে রাখো যে যার সাপেক্ষে অন্তরীকরণ করব তাকে জাস্ট নিচে ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো আমি এফ অফ এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে নিচে হলো এফ অফ এক্সের ডিফারেন্সিয়েশন ভ্যালু, উপরে বসবে আমি যাকে ডিফারেন্সিয়েট করতেছি তার ভ্যালুটা। এটার মধ্যে দেখো এখানে কি, এটা কিন্তু এক্সের সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। তো জি অফ এক্সের অন্তরীকরণ মানে কি, উপরে জি অফ এক্সের তুমি ডিফারেন্সিয়েট করবা, আর যার সাপেক্ষে তাকে কি নিচে লিখবা। এটুকু মনে রাখলেই হয়ে যাবে, এটুকু মনে রাখলেই তুমি পারবা। ওকে, এটা অ্যান্সার করো সবাই। দেখো এটা সাস্টে আসছে, বলো তো কি হবে? বলতেছে লন এক্সের সাপেক্ষে এটার অন্তরজ সহগ বা অন্তরীকরণ ভ্যালু কী হবে? খুব সহজ। তাহলে যার সাপেক্ষে সেটা বসবে নিচে আর বাকিটা বসবে উপরে। তো আমি এখানে লন এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে দেখো তো এটার ডিফারেন্সিয়েট ভ্যালু কী হবে বলো তো? লন অফ সামথিং। তো লন এক্সের ডিফারেন্সিয়েট ভ্যালু হচ্ছে 1/x, উল্টে গেলে এক্স হয়ে যাবে, কিন্তু এটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে -1/x²। আচ্ছা ঠিক আছে ভাই, বুঝলাম। এখানে হবে সরাসরি 1/x। তাহলে দেখো কি হচ্ছে আলটিমেটলি, তো এক্স উপরে যে গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে x² ইন্টু -1/x²। তাহলে অ্যান্সার কোনটা? -1। বুঝছো, সহজ। কিন্তু তোমার দুইটা ফাংশন দিবে, এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, বুঝছো। এবং অনেকে আসলে এটা বুঝে না, বা ধরো যে যারা কনসেপ্টটা না জানলে কিন্তু পারবা না তুমি এটা করতে। সো আমি কি করব, যদি একটার সাপেক্ষে আর একটার অন্তরীকরণ বের করতে বলে নিচে বসবে যার সাপেক্ষে করতে বলছে, আর বাকিটা বসবে কি উপরে। এতটুকু জানলে হয়ে যাবে, এতটুকু জানলে তুমি পারবা। ওকে, এখন আসি আমরা অসীম ফাংশনের অন্তরীকরণে। আচ্ছা দেখো, এই টাইপের ফাংশন তুমি দেখছো, এটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে, তখন তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলে। এটা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। দেখো এখানে কি হবে, তো ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ একটা ফাংশন প্লাস রুট ওভার অফ সেই ফাংশন, এভাবে অসীম পর্যন্ত। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস অফ এক্স প্লাস অফ রুট এক্স, এভাবে করে কি অসীম পর্যন্ত চলবে। সো এই টাইপের যে ফাংশনগুলো আছে অসীম ফাংশন, এগুলার আমরা সরাসরি ডিফারেন্সিয়েট করে ফেলতে পারি। সেটা কি বলো তো? দেখো এই যে উপরে বসবে ওই ভিতরের ফাংশনটার অন্তরীকরণ, আর নিচে বসবে টোয়াইস ওয়াই মাইনাস ওয়ান। ওয়াইটা কি? ওয়াইটা আলটিমেটলি ওই বড় ফাংশনটা। আমরা এটা বড় তো এটা আমরা লিখিত পরীক্ষায় কেমনে করি, আমরা কিন্তু একটাকে ধরে বাকিগুলোকে রিপ্লেস করে দেই এই ওয়াই দ্বারা, তারপর আমরা ডিফারেন্সিয়েট করি নর্মাল নিয়মে। তো তুমি সহজে মনে রাখতে পারো। দেখো আমি তাহলে বলো তো এখানে অ্যান্সার কি হবে বলো? তো অ্যান্সার হবে ভাইয়া আমার, দেখো আমি কিন্তু এখানে সব কিছু লিখে দিছি তোমারে। এফ অফ এক্স কিন্তু ভিতরের ফাংশনটা, তাহলে আমার এখানে এটা কি, এটা হচ্ছে এফ অফ এক্স, আর ওয়াই অলওয়েজ আমার মেইন ফাংশনটা। তাহলে দেখো উপরে বসবে এটার অন্তরীকরণ, তাহলে এফ প্রাইম এক্স কত 1, আর নিচে বসবে কি টোয়াইস ওয়াই মাইনাস ওয়ান। এটা অ্যান্সার। বুঝছো, তোমার অত বড় প্রসেস লাগতেছে না, তুমি সরাসরি এটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। চলো বলো এটা অ্যান্সার করবে। দেখো এটা আসছে কিন্তু JNU-তে 13-14-তে, আমি করাই দিলাম না এখনই। এই যে
1/2y মাইনাস 1। কেমনে আসছে বুঝছো তো? বলো তো। এটা হচ্ছে এফ অফ এক্স, এর অন্তরীকরণ হচ্ছে 1 আর নিচে বসবে কি 2y মাইনাস 1। ব্যাস, সিম্পল। আচ্ছা ঠিক আছে ভাই, পারবো। ওকে, এখন দেখো এটাও একটা কি, এটাও একটা অসীম ফাংশন, তাই না? এর ডিফারেন্সিয়েট কি হবে বলো তো? আগের মতোই বলে ফেলো আমাকে, আমার আগে করো তোমরা। তাহলে এটা হচ্ছে আমার এফ অফ এক্স, তো সূত্র কি পড়ছি, উপরে বসবে এফ প্রাইম এক্স, নিচে বসবে টুয়াইস ওয়াই মাইনাস 1। ওয়াই কিন্তু সম্পূর্ণ ফাংশনটা। তাহলে সাইন এক্সকে একবার ডিফারেন্সিয়েট করলে কি হয়, কজ এক্স। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তুমি এটা লিখিত প্রসেসে করে দেখো, একদম এটা আসতে হবে, এটা কি আসতে হবে, না হলে তুমি ভুল করতেছো, না হলে তুমি ভুল করতেছো। ওকে, তো এখন আমরা দেখব হচ্ছে এনতম অন্তরজ। আমরা এটা কিভাবে করি বলো তো? আমরা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে করে অন্তরজ বের করতে থাকি এবং একটা প্যাটার্ন আনার ট্রাই করি। সো এটা হচ্ছে এনতম অন্তরজের মেইনলি কনসেপ্ট, বা আমরা এটা এভাবে অ্যান্সার করতে পারি। বাট যদি এমসিকিউ পরীক্ষায় আসে, আমার কিন্তু এতটা সময় নাই, বুঝছো? আমার কিন্তু আরও ফাস্ট অ্যান্সার করতে হবে। তো এই জন্য আমরা কিছু শর্টকাটস মনে রাখতে পারি, এগুলো মনে রাখলে আমার দেখা যাবে অনেক টাইম সেভ করতেছে এগুলো। তো চলো আমরা দেখি বিষয়গুলো কেমন। দেখো, এই যে ওয়াই ইকুয়াল টু যদি এক্স টু দি পাওয়ার এন হয়, তাহলে তার এনতম অন্তরজ হলো এন ফ্যাক্টোরিয়াল। খেয়াল করো, আমি তোমাকে একটা দেখাই। ধরো ওয়াই টু দি ইকুয়াল টু বললাম এক্স টু দি পাওয়ার 100। এখন তোমাকে বললো যে এটার এনতম অন্তরজ বের করে দেখাও, এনতম অন্তরজ কত। সো যারা ধরো শর্টকাটস জানবে না, ওরা কি করবে, তাদের কিন্তু প্রথম অন্তরজ, দ্বিতীয় অন্তরজ এভাবে করে মেইন প্রসেসে আসতে হবে, তারপরে প্যাটার্ন এনে অ্যান্সার লিখতে হবে। এটা কিন্তু ভালোই সময় সাপেক্ষ, আমরা আরও ফাস্ট করতে পারতেছি না। আমরা কি জানি যে যদি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হয়, এখানে এন হচ্ছে কত, 100 পাওয়ার, তাহলে আমার এনতম অন্তরজ কত, এন ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, 100 ফ্যাক্টোরিয়াল। দেখছো, একদম চোখের দেখাতেই বলে দেওয়া গেছে, অনেক সময় সেভ হবে তোমার। সেকেন্ডলি খেয়াল করো, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স যদি হয়, তাহলে এখান থেকে দেখো আরেকটা সূত্র আনা যায়, বুঝছো? ধরো এখানে আমি তোমাকে বললাম, এখানে আছে কি ই টু দি পাওয়ার এক্স, যদি ই টু দি পাওয়ার এক্স থাকে তাহলে কি হবে, তার মানে কি এর মান হচ্ছে 1। ই টু দি পাওয়ার এক্স মানে কি, আমি যদি ওই ফরম্যাটের সাথে মিলাই ই টু দি পাওয়ার এক্স এর সাথে, তাহলে এখানে এর মান কত, 1। তাহলে এর এনতম অন্তরজ কি, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর এনতম অন্তরজ হলো এ টু দি পাওয়ার এন, যেহেতু এখানে এন এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে এটার ভ্যালু 1 হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স। দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স এর এনতম অন্তরজ হলো ই টু দি পাওয়ার এক্স, কারণ তুমি জানো যে ই টু দি পাওয়ার এক্সকে যতবারে ডিফারেন্সিয়েট করা হোক, আলটিমেটলি সেটা কি ই টু দি পাওয়ার এক্সই হবে। বাট ধরো সামহাও এখানে আছে ই টু দি পাওয়ার 2x, ধরো, তাহলে এনতম অন্তরজ কি, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর এনতম অন্তরজ হলো এ টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এক্স। ব্যাস, এটা অ্যান্সার। দেখছো, আমার কিন্তু প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার এভাবে করে ডিফারেন্সিয়েট করে বের করতে হচ্ছে না, কিন্তু অনেক ফাস্ট করতে পারতেছি। আবার আসো, এটা মনে রাখবা যে 1/x প্লাস বি এর এনতম অন্তরজ -1 টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এটা। আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো 1/5x প্লাস 3, তাহলে আমার এই সূত্রের মোতাবেক কি বলা যায়, এর ভ্যালু হচ্ছে কত, এখানে বলো তো, এর ভ্যালু হচ্ছে 5 আর বির ভ্যালু হচ্ছে 3। ওকে ভাইয়া, বুঝতেছি। তাহলে এর এনতম অন্তরজ কী হবে, -1 টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার এন, মানে মেইনলি এ মানে হলো এক্সের সহগের যেটা আর কি, নিচে হবে এর পাওয়ার n প্লাস 1। দেখো কত সহজ, কত সহজ। আর একটা এক্সাম্পল দিয়ে চলো, 1 ডিভাইডেড বাই 2x প্লাস 7, মানে এরকম জাতীয় রাশি হওয়া লাগবে, x প্লাস বি এই টাইপের রাশি হওয়া লাগবে। তাহলে এনতম অন্তরজ কি, -1 টু দি পাওয়ার n, n ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার n, এ বলতে x এর সহগ যেটা, ডিভাইডেড বাই হোল টু দি পাওয়ার n প্লাস 1। দেখছো কত সহজ হয়ে গেল না, অনেক সহজ। তারপরে ধরো এই যে সাইন যুক্ত সামথিং, এটা আরও সহজ, আমি তোমাকে দেখাই। আচ্ছা তুমি এখানে, আমি তোমাকে বলি একটু, ধরো এখানে কি আছে, এখানে আছে তোমার সাইন এক্স প্লাস বি। তাহলে আমাকে বলো তোমরা, আমাকে সবাই বলো
যদি আমি বলি ওয়াই ইকুয়াল টু শুধুমাত্র সাইন এক্স, তার এনতম অন্তরজ কি হবে বলো? তো সাইন এক্স বলা মানে কি, এর ভ্যালু হচ্ছে 1, তাই না? এখানে এর ভ্যালু কত? 1, তাহলে এনতম অন্তরজ কি হবে? সাইন এন পাই বাই 2 প্লাস এক্স। সহজ। এটার সাথে মিলাও, তুমি মিলাও, দেখো এটা আসবে। একটা এক্সাম্পল দেই তোমারে। ধরো ওয়াই ইকুয়াল টু সাইন অফ 9x প্লাস 7, এর এনতম অন্তরজ কি হবে? আমরা কি জানি? এ টু দি পাওয়ার এন, এ বলতে এক্স এর সহগ, সাইন এন পাই বাই 2 প্লাস এই রাশিটা। দেখো আলটিমেটলি কিন্তু সাইন কসটা খুবই সহজ, তুলনামূলক। কেমনে সহজ দেখো, তোমার জাস্ট এইটা হলো এক্সট্রা আর এন পাই বাই 2, বাকি জিনিস কিন্তু এখানেই আছে। দেখো এখানে খেয়াল করো এক্সাম্পলে, এই যে 9x প্লাস 7, 9x প্লাস 7ই আছে, জাস্ট আমাকে এক্সট্রা কি আনতে হচ্ছে? এক্সট্রা এন পাই বাই 2 আর এই সামনের এই জিনিসটা, তাইলে হয়ে যাচ্ছে। ওকে, সেগুলো একটু মনে রাখো, এগুলো মনে রাখা কঠিন না, বুঝছো? একদমই কঠিন না। তুমি একটু প্র্যাকটিস করো, তুমি সবগুলা সূত্র একবার খাতায় লিখো, একটু তুমি যখন কোশ্চেন ব্যাংকে যাবা একটু এগুলো অ্যাপ্লাই করা ট্রাই করো, হয়ে যাবে, হয়ে যাবে। এগুলো আহামরি কঠিন না, আহামরি কঠিন না। ওকে, তো তুমি এই সবগুলো একটু খেয়াল রাখো, লন এক্সেরটা আর 1/xেরটা কিন্তু আমরা পড়ে আসছি। দেখো কেমনে পড়ছি তোমাকে একটু বলেই দেই, চলো। আমরা কি পড়ছি বলো তো ভাইয়া? আমরা পড়ছি 1/ax প্লাস বি, এর এনতম অন্তরজ কি বলো তো? এই যে এটা -1 টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন প্লাস 1। তাইলে তুমি এটাও তো সেম ক্যাটাগরির, এখানে জাস্ট পার্থক্য কি এখানে বলো তো? এখানে এর মান হচ্ছে 1 আর বির মান হচ্ছে কত? 0। তাহলে এনতম অন্তরজ কি? -1 টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার এন, এখানে এর মান কত? এই যে এর সাথে মিলাও, এটার সাথে মিলাও, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার এন মানে তো 1ই। নিচে বসবে কি? এটার পাওয়ার এন প্লাস 1। দেখো তো এটা হয়েছে কি না? হয়েছে? তাহলে এটা কি মুখস্থ করার দরকার আছে? নাই কিন্তু। আমি এই দেখো এই বেসিকগুলো মনে রাখলে তুমি সাইন এক্স পারবা, তুমি ই টু দি পাওয়ার এক্স পারবা, এটা মনে রাখলে 1/x মনে রাখা লাগতেছে না। ওকে, সো এই ফান্ডামেন্টালগুলো একটু মনে রাখো, তাহলে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ, তাহলে তোমার হয়ে যাবে। ওকে, তুমি এর বাইরেও কিন্তু আরও আছে, আরও কিন্তু শর্টকাট আছে তোমার, এই যে এনতম অন্তরজ, তুমি এগুলা মেইনলি আগে মনে রাখতে হবে। তোমার যদি এর বাইরেও অন্য কিছু মনে থাকে বা তুমি যদি মনে রাখতে পারো, তাহলে সেগুলোও মনে রাখতে পারো, কারণ এগুলো আসলে করার ওয়ে হচ্ছে একটাই, তোমাকে বারবার ডিফারেন্সিয়েট করে করে প্যাটার্ন দেখতে হবে, বাট সেটা কিন্তু এমসিকিউতে ভালোই সময় নিয়ে চলে যাবে। এমসিকিউর জন্য আসলে ভালোই টাইম লাগবে এগুলো করতে। ওকে, এটা অ্যান্সার করো সবাই। দেখো কি বলতেছে, আর ইউতে আসছে তোমার 13-14 সেশনে। তো আমি প্রথমের এনতম অন্তরজ বের করব, কারণ আমাকে এখানে দেখো কী বের করতে বলছে? 98তম অন্তরজ। তাহলে আমি আগে এনতম অন্তরজ বের করি। -1 টু দি পাওয়ার এন, এন ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। তুমি জাস্ট ওই যে 1/x প্লাস বি এটার মতো করে তুলনা করো। তাহলে এখানে কি এনের মান হচ্ছে কত? 98 বসাও এবার। 98 বসালে কি হবে? -1 ঘাড়ে জোড় মানে কি +1 হয়ে যাবে, 98 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কত? 99। তাহলে দেখো কি হচ্ছে এখানে, 98 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 99। পারবা আশা করি। দেখো বলছে cos 3x এর এনতম অন্তরজ সহগ কী হবে বলো তো? খুব সহজ না? এবং তোমাকে আমি আরেকটা জিনিস দেখাই আসি, দেখো এটা দেখানো হয়নি, বলা হয় নাই। দেখো এই যে খেয়াল করো, যখন কজের এনতম অন্তরজ অবশ্যই কিন্তু সূত্রে কস থাকবে, যখন সাইনের এনতম অন্তরজে কিন্তু সাইনই থাকবে, মানে সাইনের সূত্রে সাইন থাকবে, কজের সূত্রে কিন্তু কস থাকবে, চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। তাহলে এখানে আসো, তাহলে দেখো আমার এই দুইটা তো হবেই না, এই দুইটা আগে থেকেই বাদ। এখন এটার এনতম অন্তরজ কি? এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 টু দি পাওয়ার এন কস অফ এন পাই বাই 2 প্লাস এই রাশিটা থ্রাইস এক্স। তাহলে কোনটা হবে বলো তো? এটা ডি নাম্বারটা, ডি নাম্বার হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তো এবার আমরা দেখব ত্রিকোণমিতিক ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান। সো ত্রিকোণমিতিক ফাংশনে দেখার আগে আমরা চলো একটু বহুপদী ফাংশনটা দেখে আসি।
ওকে, সো আমরা দ্বিঘাত যে বহুপদী রাশিগুলো আছে, এটা শুধুমাত্র দ্বিঘাত রাশিগুলো, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো দ্বিঘাত যে বহুপদী রাশিগুলো আছে এগুলার সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কিভাবে বের করব। তো এটা আমরা কিন্তু বহুপদীতেও পড়ি, বাট এটা কিন্তু ডিফারেন্সিয়েশনের মেইনলি পার্ট, ডিফারেন্সিয়েশন থেকে বহুপদীতে গেছে। সো এটা কিন্তু আমরা তোমার ওই যে প্রথম অন্তরজ 0 ধরে তারপরে সেকেন্ড অন্তরজ প্লাস মাইনাস করে কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম মানটা বের করতে পারি। বাট আমরা সহজে চাইলে মনে রাখতে পারি, তাইলে আরও বেশি ফাস্ট হবে। ওকে, দেখো কি মনে রাখবা, তুমি কি মনে রাখবা দেখো। সো এটা একটা বহুপদী ফাংশন বা বহুপদী রাশি। রাশি মানে কিন্তু সমীকরণ না, মানে এখানে কিন্তু ইকুয়াল টু 0 না, এটা একটা রাশি জাস্ট। সো এই রাশির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান তুমি কিভাবে বের করবা? আচ্ছা, প্রথমত এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান কত, এবং সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এক্স এর মান কি হবে, এটাও মাঝে মধ্যে পরীক্ষা আসে। আমরা বলি না যে চরম বিন্দু বের করো, মানে যেখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় এক্স এর যে মানের জন্য, তো এটা মিল সেই চরম বিন্দুর স্থানাঙ্ক বলা যায়। তো আমরা মনে রাখবো একটা বহুপদী রাশি যদি এমন হয়, তাইলে এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টোয়াইস এ, এই পয়েন্টে দেখো বিটা হচ্ছে কি এক্স এর সহগ, এটা হলো এক্স স্কোয়ারের সহগ। সো এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই টোয়াইস এ, এই পয়েন্টে এর সর্বোচ্চ বা সর্বনিম্ন মান থাকবে, মানে চরম বিন্দুর ভুজ এটা। এবং সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কি হবে, মান মনে রাখবা মাইনাস ডি বাই ফোরে, ডি মানে কি নির্ণায়ক, ডিসক্রিমিনেন্ট। সো মাইনাস ডি বাই ফোরে, বি স্কোয়ার মাইনাস ফোর হচ্ছে নির্ণায়কের ভ্যালু, আর নিচে ভাগ করবা 4 দ্বারা। পারবা? একটা এক্সাম্পল দেয়, চলো তো একটা এক্সাম্পল দেই। দেখো এটা আসছে সিইউতে 22-23 সেশনে। তো আমাকে বলছে গরিষ্ঠ মান বের করতে। আচ্ছা দেখো আমি বলি, এই বহুপদী রাশিগুলার তোমাকে যে কোনো একটা বলবে, হয় বলবে বৃহত্তম অথবা বলবে ক্ষুদ্রতম। তো সূত্র একটাই, মাইনাস ডি বাই ফোরে, মাইনাস ডি বাই ফোরে। তাহলে দেখো আমার এখানে এটা হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ, তাহলে -1 এর ভ্যালুটা, আর বিটা হচ্ছে কি এক্স এর সহগ 3, আর সি এর ভ্যালু কত -5। ওকে, এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না, এখানে কিন্তু ইকুয়াল টু 0 নেই, তুমি একটা মাইনাস দ্বারা গুণ করবা এমন কিন্তু করা যাবে না। এখানে রাশিটা যেমনে থাকবে তোমাকে ওইভাবেই করতে হবে, ওই মানগুলো নিয়েই করতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো মাইনাস ডি মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac মানে নির্ণায়ক বাই 4a। তাহলে দেখো বি এর ভ্যালু কত 9, এখানে কত হবে 4ac করলে -4 ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস, আর নিচে হলো 4 ইন্টু এ, এর মান কত -1। তো এটা করলে অ্যান্সার হবে কোনটা, সি নাম্বারটা 11/4। দেখছো কত ফাস্ট করে ফেলছি। আমার কিন্তু নর্মাল ওয়েতে করলে কি করতে হইতো, প্রথমান্তর 0 ধরতে হইতো, তারপরে সেকেন্ড ডিফারেন্সিয়েট করতে হইতো, সেখান থেকে আমি ম্যাক্সিমাম মিনিমাম পাইতাম। বাট আমি যদি শর্টকাটটা মনে রাখি অনেক ফাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা তোমাকে যদি বলে যে এক্স এর কোন মানের জন্য বৃহত্তম মান পাওয়া যাবে বা চরম বিন্দুর ভুজ কত, কেমনে করবা? খুব সহজ না বলো তো? এই যে চরম বিন্দুর ভুজ হচ্ছে মাইনাস বি বাই টোয়াইস এ, তাহলে বসাও তো কত হয়, এই যে মাইনাস বি বাই টোয়াইস এ, তার মানে হবে তোমার 6/2 মানে 3। ওকে, সো সহজ আর কি। তোমাকে দেখো তোমার চরম বিন্দুর ভুজ বের করলাম, কোটি কেমনে বের করবা, এখানে জাস্ট মান বসাবে, এটা কিন্তু ওয়ার ভ্যালু। সো এই এক্স এর মানটা এখানে বসালে তুমি ওয়ার ভ্যালুটা পেয়ে যাবা, কোটির মানটা পেয়ে যাবা। সো এটা বেশি আসে যে কোন মানের জন্য, মানে এক্স এর কোন মানের জন্য তুমি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাবা। সো মাইনাস বি বাই 2 এ করলে যা হবে ওইটা তোমার অ্যান্সার। ওকে, পারবা বলো তো? আশা করি পারবা। আচ্ছা আমি একটু ভুল লিখছি, এখানে বি এর ভ্যালু হচ্ছে কত, বি এর ভ্যালু হচ্ছে 3, আর এর ভ্যালু হচ্ছে -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3/2। ওকে 3/2, ঠিক আছে। ওকে পারবা আশা করি। এখন আসো আমাদের সেই ত্রিকোণমিতিক ফাংশনের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান। যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকে, এই টাইপের ত্রিকোণমিতিক ফাংশন কোন টাইপের দেখো তো, এই যে a sin থিটা প্লাস b cos থিটা, অথবা এই যে দেখো এই টাইপের যে ত্রিকোণমিতিক ফাংশনগুলো আছে, তো এই ফাংশনগুলোর সর্বোচ্চ ভ্যালু কত হবে, √a² + b²। দেখো তো a আর b কি,
এ আর বি কিন্তু সাইন থিটা আর কস থিটার সহগ। এ আর বি কি সাইন থিটা আর কস থিটার সহগ। তাইলে দেখো এই টাইপের ফাংশনের সর্বোচ্চ মান কী হবে? রুট ওভার অফ সাইন থিটা এবং কস থিটার সহগের স্কোয়ারের যোগফল। আর মিনিমাম ভ্যালু কী হবে? জাস্ট একটা নেগেটিভ চিহ্ন অ্যাড হবে, মানে ম্যাক্সিমাম ভ্যালুর সামনে একটা নেগেটিভ চিহ্ন অ্যাড হলে সেটা মিনিমাম হয়ে যাবে। একটা এক্সাম্পল দিই চলো, চলো। আচ্ছা, আমি এখানে বলে দিই আরেকটা জিনিস, সেটা হচ্ছে এটা অ্যাপ্লাই করতে হলে তোমার কিন্তু অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে, দুইটা কিন্তু সেম থিটা হওয়া লাগবে। ধরো একটা এক্সাম্পল দেই, যে ধরো 5 sin a প্লাস 6 cos a, তাহলে দেখো আমি যদি বলি এটার ম্যাক্সিমাম মান কী হবে, তুমি কি বলবা? ম্যাক্সিমাম মান হবে রুট ওভার অফ সাইনের সহগের স্কোয়ার প্লাস কজের সহগের স্কোয়ার। মিনিমাম মান কি হবে? এটার সামনে একটা নেগেটিভ বসাই দিব, তাইলে হয়ে যাবে। এখন এটা আমি কখন করতে পারবো? দেখো আমার এখানেও এখানেও দুইটা সেম অ্যাঙ্গেল হওয়া লাগবে। দুইটা সেম অ্যাঙ্গেল না হলে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। তখন তোমাকে সেম অ্যাঙ্গেলে আনতে হবে, তারপরে সূত্র অ্যাপ্লাই করতে হবে। ওকে, ঠিক আছে, আশা করে বুঝতে পারছো। এটা অ্যান্সার করো তো সবাই। দেখো এটার সাস্টে আসছে 7-8 সালে, খুব সহজ। দেখো এখানেও 2 থিটা, এখানেও 2 থিটা, শর্টকাট অ্যাপ্লাই করা যাবে। সো সর্বনিম্ন মান কী হবে? মাইনাস অফ রুট ওভার অফ এক্সের সহগের স্কোয়ার, মানে সাইনের সহগের স্কোয়ার, তো সেটা কত? 1, সাইনের সহগ হচ্ছে 1, কজের সহগের স্কোয়ার কত? -1, কত হয়? -√2, এটা অ্যান্সার। ওকে, সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখানে মেইনলি যেটা মনে রাখতে হবে, এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এই ফরম্যাটের জিনিসগুলো থাকবে। সো তোমার কাজ হচ্ছে এখানে দুইটা অ্যাঙ্গেল সেম আছে কিনা সেটা মেইনলি দেখা। যদি সেম থাকে তখন তার ম্যাক্সিমাম ভ্যালু হবে রুট ওভার অফ সাইনের সহগের স্কোয়ার প্লাস কজের সহগের স্কোয়ার। মিনিমাম মান হবে মাইনাস অফ রুট ওভার অফ সাইনের সহগের স্কোয়ার প্লাস কজের সহগের স্কোয়ার। আশা করি সবাই পারবা। সো দুইটা অ্যাঙ্গেল কিন্তু সেম না থাকলে তোমাকে আগে সেম অ্যাঙ্গেলে বানাতে হবে, ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে, তারপরে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। ওকে, সো এই ছিল আমাদের টোটাল অন্তরীকরণের ক্লাস, অন্তরীকরণের টোটাল শর্টকাট এগুলো ছিল। সো আমি যে তোমাদের এখানে অন্তরীকরণ থেকে যতগুলো শর্টকাট মনে রাখার মতো বা যেগুলো আসলে পরীক্ষায় আসতে পারে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু কথা বলছি, ঠিক আছে? সো তুমি একটু তোমার কাজ হলো যে তুমি স্লাইডটা একবার রিভিশন দিবা, এবং এই ট্রিক্সগুলা তুমি যখন কোশ্চেন ব্যাংক বা তুমি যখন প্র্যাকটিস করবা বা কোথাও এক্সাম দিবা, তুমি তখন অ্যাপ্লাই করবা। ওকে, সো আশা করি ক্লাসটা সবাই ঠিক মতো বুঝতে পারছো। তো তুমি যদি আর কোনো সমস্যায় থাকো বা তোমার যদি আরও কোনো সমস্যা থাকে, তুমি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো, আমি ইনশাল্লাহ তোমাকে সাহায্য করব। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।